This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে যে বিভিন্ন হিন্দু সংগঠনগুলো রয়েছে সেই হিন্দু সংগঠনগুলো একসাথে তারা সনাতন জাগরণ মঞ্চ ঐক্য মঞ্চ তৈরি করেছেন। তার প্রেস কনফারেন্সে তারা ক্লিয়ার করে দিয়েছেন এবং তার সাথে একদিকে যেমন হিন্দু বিভিন্ন সংগঠন সে শাক্ত আছে, বৈষ্ণব আছে, বা যারা অন্যান্য যে শৈব যারা আছেন তারা রয়েছেন এবং অন্যান্য মতুয়া যারা রয়েছেন তারা রয়েছেন, নমশূদ্রদের অন্যান্য বিভিন্ন সংগঠন সব মিলিয়ে একত্রিতভাবে তারা সনাতনী জাগরণ জোট তৈরি করেছেন এবং তাদের বক্তব্য এই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক বক্তব্যের মতো, কেন অধিকারের প্রশ্ন তারা তুলছেন এবং বাংলাদেশের মাটিতে তাদের যে অবদান এবং যা ডক্টর ইউনূস বলেছিলেন যে সবাইকে বাংলাদেশি বলে নিজেদেরকে তারা ভাবতে চাইছেন, কিন্তু সেই ভাবনার ক্ষেত্রে গিয়ে কোথাও একটা জায়গায় গিয়ে ভয়ঙ্কর চাপের সামনে পড়ছেন এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিয়েও কিন্তু একটা আলাদা ঐক্য জোট হয়েছে। ঠিক কি বলছেন একটু সংক্ষেপে শুনে নেব এই জোটের অন্যতম প্রধান মুখ চিন্ময় মহারাজ। সংগঠন বহু সংগঠনে আমরা বিভক্ত ছিলাম। এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রতিটি রাজনৈতিক দল যখনই আমরা কোনো আমাদের অধিকার নিয়ে কথা বলেছি, অনেকে বলছে আমরা বিগত 15 বছর কোথায় ছিলাম। বর্তমানের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের চেয়েও দ্বিগুণ আন্দোলন হয়েছে আপনার 21 সালে শারদীয় রক্তাক্ত শারদে এবং 154টা দেশে আন্দোলন বিস্তৃত হয়েছিল। অথচ এই সত্যগুলো উপস্থাপন না করে সবসময় শুধু বিকৃত উপস্থাপনা করে এবং সেই সময়ে আমরা যে নন্দনকাননে মহাসমাবেশ করেছিলাম সেখানে তৎকালীন বিরোধী দলের নেতা বর্তমান মেয়র ডক্টর সাজাদ সাহেব থেকে সোলাইমান সাহেব থেকে শুরু করে আওয়ামী লীগ, বিএনপি সমস্ত রাজনৈতিক দল আমাদের সঙ্গে সংহতি জানিয়েছিল। তো এখন প্রশ্নটা হচ্ছে সেই আন্দোলনগুলো করতে গিয়ে আমাদেরকে সরকারি পর্যায়ে জানানো হয়েছিল আপনারা বিভক্ত, আপনারা এক হয়ে আসেন। এই খেলা যেন আর খেলতে না পারে এই জন্য আমরা সমস্ত সনাতনী সংগঠন এখানে দেখবেন সবাই এক এক মতাদর্শের আচার্য, বিভিন্ন মতাদর্শের গুরুরা এক হয়েছে এবং আমরা পুরো সুবলবাবু, এই যে সনাতন জাগরণ জোট এই যে তৈরি হয়েছে বাংলাদেশের দীর্ঘ ধারাবাহিকভাবে 21 সালের কথা চিন্ময় মহারাজ বললেন যে 21 সালে তখন আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে এবং এই করোনা কালেও হচ্ছে পুজোর উপর একটা ভয়ঙ্কর এই ছিল এবং ডক্টর ইউনূস কালকে বলেছেন এই যে এই হলো ঘটনাগুলোকে অতিরঞ্জিত করা হচ্ছে, ব্যাপারটা কিছু নয়। আবার উনি স্বীকার করেছেন যে 32,000 পুজোতে যথেষ্ট সামরিক বাহিনী বা বিভিন্ন বাহিনী তারা দিয়ে পুজো মণ্ডপকে তারা রক্ষা করেছেন। আমার তো বোধগম্য হলো না এই যে একটা রাষ্ট্র এই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, উত্তরণটা কোথায় গেল? কেন সংখ্যালঘুদের আস্থা অর্জন করতে তিনি ব্যর্থ হচ্ছেন? দেখুন, একটা কথা বলি, এই সরকারটা মেলি এটা সরকার না, মিলেজুলি কতগুলো ছেলে মেয়ে একটা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার গঠন করেছে। এদের কোনো রাজনৈতিক মতাদর্শ নেই, রাষ্ট্র সম্বন্ধে কোনো কনসেপশন নেই, যার ফলে এরা যখন যা পারে বিবৃতি দিচ্ছে, যে বিবৃতিগুলো একটা রাষ্ট্রের পক্ষে কাম্য নয়। কেন বলছি রাষ্ট্রের পক্ষে কাম্য নয়? উনি বলছেন, আমি ইউনূস সাহেবের কথা শুনছিলাম যে যা হয়েছে অল্প হামলা হয়েছে বা এগুলো হওয়া উচিত নয়, হয়ে গেছে, কিন্তু তা নয়। পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় 52টি জেলায় অন্তত 205টি হামলার সম্মুখীন হয়েছে, 205টি হয়েছে। এবং শুধু তাই না, আমি একটা রিপোর্ট আমি পড়ে শোনাচ্ছি। আগস্ট 2020-24 বাংলাদেশি হিন্দুদের বাঁচান, আমরা ন্যায় বিচার এবং নিরাপত্তা চাই। একজন তরুণীর হাতে প্ল্যাকার্ড, একটি প্ল্যাকার্ড পড়ুন, ওনারা হিন্দু বাঁচাও, কেন আমরা মন্দির ও বালি লুট হচ্ছে, আমরা উত্তর চাই। বাংলাদেশে হিন্দু নিপীড়ন এটা চলবে না। ধর্ম ব্যক্তির জন্য, রাষ্ট্রের জন্য নয়। এখন ধর্ম ব্যক্তির জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্র সবার জন্যে, এই রাষ্ট্র সবার জন্য এটা ইউনূস সাহেব যদি বুঝতেন তাহলে একটা হিন্দু মরতো না, একটা বাড়িতে হামলা হতো না, এরকম অভিযোগ আসতো না। এই অভিযোগ তো শুধু বাংলাদেশের ভিতর নয়, ইন্টারন্যাশনাল ব্যাপার।
আপনাকে ডোনাল্ড ট্রাম্প থেকে আরম্ভ করে সারা বিশ্বে দেখেছে ওখানে হিন্দু নির্যাতন হচ্ছে। শুধু তাই না, আমি রিসেন্টলি একটা রিপোর্টে আমি দেখছিলাম যে আমেরিকার যিনি এখন নতুন হতে চাইছিলেন ইন্টেলিজেন্সের ব্যুরোর যে হেড তুলসী গাবার্ড, তিনি বলছেন যে হিন্দুরা যখন ছিলেন ওখানে, ওর তথ্যটা আমি এখানে বলছি, এখন গিয়ে দাঁড়িয়েছে 23 থেকে 8%, 23 থেকে 8%। তার মানে হিন্দু তো নিধন হচ্ছে। এবং একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, যে শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু, যিনি জাতির পিতা, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলা ভাষার দুটো মানে আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা, তারা তো কিছুই মানছে না। তারা রবীন্দ্রনাথকে মানছে না, জাতির জনককে মানছে না। একটু প্রদত্ত যা বলছিলেন, তারা যা করে গেছে সেই এস্টাবলিশ জাতীয়বাদের বিরুদ্ধে কাজ করছে। তো একটা দেশ যখন পরিচিত হয় সারা বিশ্বের কাছে, বাংলাদেশ বলতে আমরা কি বুঝি? বাংলাদেশ বলতে আমরা বুঝি যে মুজিবুর রহমান বাংলাদেশের বঙ্গবন্ধু। এই বঙ্গবন্ধুর ব্যাপারটা বলে নিই, বিগত শতাব্দীতে একটা নির্বাচন হয়েছিল অল ওয়ার্ল্ড জুড়ে যে শ্রেষ্ঠ বাঙালি। তো শ্রেষ্ঠ বাঙালি হিসেবে রবীন্দ্রনাথকে পিছিয়ে আমাদের শেখ মুজিবুর রহমান হয়েছিল। আমাদের ভাবতে লজ্জা লাগে, সেই মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি জাতীয় সঙ্গীতের রচয়িতা, যিনি বলেছিলেন যে শিখ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ এক দেহে হলে লীন, যিনি এরকম একটা বিশ্বকবি, তার মূর্তি নিয়ে ভাঙচুর করছে। তাদের ভিতরে ন্যূনতম কোনো আমার তো মনে হয় রাষ্ট্রবোধ, জাতীয়তাবোধ, মানবতাবোধ কাজ করেছে বলে আমার তো মনে হচ্ছে না। কেন বলছি আমি একটু দেখুন, এখন প্রথম হচ্ছে রাষ্ট্রের প্রথম কাজ হলো কি জনগণকে নিরাপত্তা দেওয়া। আমাদের ইন্দিরা সরকার যে কদিন আছেন, যে কদিনে বসছিলেন, একটাও জনগণকে নিরাপত্তা দিতে পেরেছেন? সারাক্ষণ জনগণকে দেখছি আমরা হাসিনাকে চাই, খাবার চাই, পেঁয়াজের দাম কেন বাড়লো, আমরা ওসব দরকার নেই, কে এলো গেল, আমরা হাসিনাকে চাই, খাবার বাঁচার জন্য ন্যূনতম যে চাহিদা সেগুলো যেন কমে। আমি একটু বলে বলি আরেকটা এখন দেখুন, ওরা ইন্ডিয়াকে বিরুদ্ধচারণ করতে গিয়ে ওরা পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে চাইলো, সেই পেঁয়াজের দাম 150 টাকা। আলু পেঁয়াজের ব্যাপারটা রয়েছে, 2% মতো মুদ্রাস্ফীতি হয়েছে হাসিনা ছেড়ে যাওয়ার পর, এবং সবচেয়ে একটা বড় প্রভাব পড়ছে, এবং যেটা হচ্ছে গ্রামীণ বাংলাদেশের পরিস্থিতিটা কি, যে পরিস্থিতি যেরকম হাসি, বহু মানুষ এখন মুখ খুলতে চাইছেন না। তারা এমনি কথাবার্তার সময় কথাবার্তা বলছেন, কিন্তু কোনো ভিডিও বা কোনো কিছু যেন কোনো পরিস্থিতি সেই দিকে নেই। কিন্তু এই যদি পরিস্থিতি হয় আওয়ামী লীগের, এবং যা হিন্দুদের উপর নির্যাতনের ঘটনাটাকে আওয়ামী লীগ রাজনীতিকরণ মানে এটা করেছেন ডক্টর ইউনূস, যেটা কিন্তু আগের সময় হিন্দু নিধনটা বা হচ্ছে তাদের সম্পত্তির ব্যাপারটা একরকম একটা জায়গায় ছিল,